নমস্কার দর্শক বন্ধুরা। আচ্ছা, এই পৃথিবীতে গান পছন্দ করেন না এমন মানুষ মনে হয়নি। আরে বাবা, গানই তো মানুষের প্রাণ। গান ছাড়া মানুষের চলবে কি করে? আর এই গান আর মিউজিক কম্পোজার তো একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আচ্ছা, আপনাদের যদি আমি প্রশ্ন করি আপনাদের প্রিয় মিউজিক কম্পোজারকে, আমি নিশ্চিত একটা নাম তো কমন আসবেই। তিনি আর কেউ নন, দ্য ওয়ান অ্যান্ড অনলি সলিল চৌধুরী। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের আবারও সুস্বাগতম জানাই। আজকে আমাদের পর্ব বিখ্যাত মিউজিক কম্পোজার সলিল চৌধুরীকে নিয়ে। সালটা 1925। 19শে সেপ্টেম্বর সলিল চৌধুরী পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার রাজপুরের অন্তর্গত সোনারপুরের হরিনাভি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন চিকিৎসক ডক্টর জ্ঞানেন্দ্রময় চৌধুরী। এই ডক্টর জ্ঞানেন্দ্রময় চৌধুরীর 8 জন সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ডক্টর জ্ঞানেন্দ্রময় চৌধুরী ছিলেন একজন চিকিৎসক এবং ওনার কর্মস্থল ছিল আসাম। এই আসামেই তিনি বেশিরভাগ সময় কাটাতেন। তাই সলিল চৌধুরীরও ছোটবেলার বেশিরভাগ সময়টাই বাবার সাথে আসামেই কেটেছিল। ডক্টর জ্ঞানেন্দ্রময় চৌধুরী ছিলেন একটু অন্য ধাতের। চা শ্রমিকদের জন্য তার মন কাঁদত। তাই ছোটবেলা থেকে চা শ্রমিকদের খুব কাছ থেকে দেখেছিলেন সলিল চৌধুরী। তিনি দেখেছিলেন চা শ্রমিকদের ওপর ঘটে চলা অবিরত অন্যায়, অপবাদ, অবিচার। তার এই শিশু মন সেই অন্যায় অবিচারের প্রতি তীব্র প্রতিবাদ করে উঠত। ডক্টর জ্ঞানেন্দ্রময় চৌধুরী ছিলেন পাশ্চাত্য সঙ্গীতের বিশেষ অনুরাগী। তিনি মোজার্ট, বেটোফেন, বাখ, চপিন এনাদের মিউজিক শুনতে খুবই পছন্দ করতেন। সলিল চৌধুরীও ছোটবেলা থেকে এনাদের মিউজিক শুনেই বড় হয়েছিলেন। এনাদের কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেতেন। ওনার বাবার কাছ থেকে এনাদের বিষয়ে শুনতেন, এনাদের মিউজিক শুনতেন। পরবর্তীকালে ওনার বড় হওয়ার পর ওনার তৈরি মিউজিকের ওপর এই বৈপ্লবিক চিন্তাধারা, শ্রমজীবী মানুষের প্রতি মমত্ববোধ এবং পাশ্চাত্য সঙ্গীতের যে প্রভাব, সেটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করা যায়। সলিল চৌধুরীর শিক্ষা জীবন শুরু হয়েছিল তার মামাবাড়ি থেকে। তার মামাবাড়ি ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার কোদালিয়া গ্রামে, যা বর্তমানে সুভাষ গ্রাম নামে পরিচিত। সেখানেই তিনি হরিনাভি বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ই পাশ করেন এবং তারপর তিনি উচ্চ শিক্ষার জন্য আসেন কলকাতায়। ভর্তি হন বঙ্গবাসী কলেজে এবং সেখানেও তিনি সাফল্যের সাথে স্নাতক ডিগ্রি লাভ করেন। সলিল চৌধুরীর সঙ্গীত জীবন কোনো রূপকথার থেকে কম কিন্তু নয়। ছোটবেলায় তিনি বাবা জ্ঞানেন্দ্রময়, কাকা মিলন চৌধুরী এবং দাদা নিখিল চৌধুরীর কাছ থেকে সঙ্গীতের তালিম নেন। ছোট বয়সে তার সর্বক্ষণের সঙ্গী ছিল একটি বাঁশি। তিনি বাঁশি বাজাতে খুব পছন্দ করতেন। শুধু পছন্দই করতেন না, তিনি বাঁশি বাজানোতে খুবই পটু ছিলেন। আর শুধু বাঁশি বলছি কেন, তিনি হারমোনিয়াম, সেতার এছাড়া আরও নানান বাদ্যযন্ত্র বাজানোতে বিশেষ কৃতিত্ব অর্জন করেছিলেন। তিনি খুবই ভালো বাজাতে পারতেন। যুবা বয়সে সলিল চৌধুরী যখন উচ্চশিক্ষার জন্য কলকাতায় এসেছিলেন, সেই সময় তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক দল ভারতীয় গণনাট্য সংঘে যোগদান করেন। এই সময় তিনি দুজন বিখ্যাত গায়ক দেবব্রত বিশ্বাস এবং হেমাঙ্গ বিশ্বাসের সান্নিধ্যে আসেন। এই সময় তিনি লিখেছিলেন ওনার জীবনের প্রথম গান, কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপকথা নয় সে নয়। এই গানটি তিনি লিখেছিলেন এবং সুরও করেছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটিয়ে, এবং এই গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।
আসলে এই গানটি তখনকার দিনের আর 5টা গানের থেকে কিছুটা ভিন্নধর্মী ছিল। এই গানটি 1943 সালে ঘটে যাওয়া তীব্র মহামারী দুর্ভিক্ষের ওপর ভিত্তি করে লেখা হয়েছিল। আসলে সলিল চৌধুরী কোনোদিনই একই রাস্তায় থাকতে পছন্দ করতেন না। তিনি সারা জীবন নানা ধরনের এক্সপেরিমেন্ট করে গেছে এবং আমরা সেটা তার সঙ্গীত জীবনে ভালোভাবে লক্ষ্য করতে পারি। তিনি নিজেকে ভেঙেছেন এবং তার পরবর্তীকালে আবার নিজেকে গড়েছেন এক ভিন্ন আঙ্গিকে। ভারতীয় গণনাট্য সঙ্গে থাকাকালীন তিনি সুকান্ত ভট্টাচার্যের অবাক পৃথিবী, রানার, তারপর বিচারপতি এই গানগুলোর মাধ্যমে আপামর জনতার প্রচুর ভালোবাসা তিনি লাভ করেছিলেন, পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। 1949 সালে পরিবর্তন সিনেমার হাত ধরে বাংলা চলচ্চিত্র জগতে এবং 1953 সালে দো বিঘা জমিন সিনেমার হাত ধরে হিন্দি চলচ্চিত্র জগতে সলিল চৌধুরী প্রথম পদার্পণ করেন। এই দো বিঘা জমিন সিনেমাটার গল্প তিনি নিজে লিখেছিলেন, যা রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমির অনুকরণে তৈরি হয়েছিল। এই দো বিঘা জমিন সিনেমাটা যখন রাশিয়ায় প্রদর্শন করা হচ্ছিল তখন তিনি সর্বপ্রথম রাশিয়ান কোয়ার দেখেছিলেন সেখানে একসাথে একাধিক ব্যক্তি কোরাসে গান করছেন, সাথে অর্কেস্ট্রা বাজছে, এবং সেটা দেখে তিনি অভিভূত হয়ে পড়েছিলেন এবং এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি তড়িঘড়ি বোম্বেতে এসে নামি দামি সব শিল্পীদের নিয়ে বম্বে ইউথ কোয়ার তৈরি করেন এবং কলকাতায় ফিরে এসে তৎকালীন সমস্ত বাঙালি শিল্পীদের নিয়ে তৈরি করেন কলকাতা ইউথ কোয়ার। আধুনিক সঙ্গীত সৃষ্টি সলিল চৌধুরীর মূল বিষয় হলেও বাংলা ও হিন্দি সমেত ভারতের প্রায় বেশিরভাগ ভাষাতেই তিনি কিন্তু সঙ্গীত সৃষ্টি করেছিলেন, সঙ্গীতে সুরারোপ করেছিলেন। 75-এরও বেশি হিন্দি গানে এবং 40-টিরও বেশি বাংলা গানে তিনি কিন্তু সুরারোপ করেছিলেন। এছাড়া তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, উড়িয়া, পাঞ্জাবি কোন ভাষায় তিনি গান করেননি বলুন তো? লতা মঙ্গেশকর থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোসলে, মুকেশজি, কিশোর কুমার, যশুদাসজি, কোন শিল্পী ওনার গান গাননি? সঙ্গীত জগতে ওনার বিশেষ অবদানের জন্য ওনাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, কান চলচ্চিত্রে তিনি আন্তর্জাতিক পুরস্কার, এছাড়া বহু নামি দামি পুরস্কারে তিনি কিন্তু ভূষিত হয়েছিলেন। এই বরেণ্য সঙ্গীত শিল্পী সলিল চৌধুরী 1995 সালে 5ই সেপ্টেম্বর কলকাতায় 69 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে পাড়ি দেন না ফেরার দেশে। রেখে যান আমাদের জন্য অজস্র মহামূল্যবান গান এবং আগামী শিল্পীদের জন্য রেখে যান প্রচুর অনুকরণীয় এবং অনুসরণীয় দৃষ্টান্ত। তো দর্শক বন্ধুরা, বলুন আজকে আমাদের এই পর্বটা আপনাদের কেমন লাগলো? যদি আমাদের পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইবও করে দেবেন, যাতে আমাদের আপকামিং পর্বগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর এই পর্ব সম্বন্ধে আপনার যা মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আপনার একটি কমেন্টই পারে আমাদেরকে আরও উন্নত, আরও সমৃদ্ধ করতে। আর আমাদের এই পর্বটা আপনি আপনার নিকটবর্তী বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদেরও শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশাপাশি ওনারাও এই পর্বগুলো দেখতে পারে আর উপভোগ করতে পারে। নমস্কার।